এই কীর্তনটা আর বর্তমান দিনে হয় না। অনেক কীর্তনিয়ার কাছে জিজ্ঞাসা করবেন, বাবা ষটচক্রটা একটু ব্যাখ্যা করো, দাঁত কবাডি পড়ে যাবে। সে জানে তো আমি ভক্ত প্রহ্লাদের পালা জানি, হ্যাঁ, যবন হরিদাসের গল্প জানি, রাধাকৃষ্ণ কোথায় প্রেম করেছিল, বট গাছের তলায় না কদম গাছের তলায়, ওটা জানি, কিন্তু এই তলার খবর কেউ রাখি না। একদম ভালো করে ভেবে দেখবেন, খুব দামি একটা পয়েন্ট। এটা যদি না জানেন, সারা জীবন হরিনাম করে কোনো ফল মিলবে না। প্রশ্ন। আজকের এই 34 বছরে কীর্তন জগতে এসে আমি 100% শিওর, মানুষকে এই তত্ত্বগুলো বোঝানো হয়নি বলে আজ মানুষ অন্ধ। সব থেকে বড় কথা, আজকের যুব সমাজকে পঙ্গু করা হয়েছে। একদম আবেগের গল্প করে স্বর্গের ঠিকানা দিয়ে মানুষকে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। একদম ঠিক। এই কথা নিয়ে আমি একটা হরিবাসরে দাঁড়িয়ে বলেছিলাম। আস্তে, সুমন ভট্টাচার্যকে সবাই কীর্তন সম্রাট বলে। দুর্ভাগ্যবশত জানি না আমি যে অ্যাঙ্গেলের কথাটা বলতে চেয়েছিলাম সেই কথাটার মানে কেউ বোঝেন। অবশ্যই উনি দামি মানুষ, অবশ্যই কীর্তন সম্বন্ধে অনেক জ্ঞান, অনেক কি তাই না বলুন না, প্রচুর অভিজ্ঞতা আছে। কিন্তু যে মানুষটা 1 লাখ টাকা ছাড়া কীর্তন করে না, আমি মনে করব সে যত সম্রাট হোক, যত তত্ত্বজ্ঞ হোক, শুধু সুমনবাবু কেন, এ চক লক্ষ্য করে দেখুন, বাঘা বাঘা কীর্তনীয় আছে। অনেকে দেখবেন রাধাপদকে কীর্তন সম্রাট বলে, অনেকে অরুণ চট্টোপাধ্যায়কে, আমার গুরুদেব গৌরীবাবুকে বলেন। কিন্তু ভেবে দেখবেন, যে যত সম্রাট হোক না, টাকা নিয়ে যদি কীর্তন করে, সম্রাট। আমি মনে করবো সে সম্রাট কিসের? দুটো সম্রাট এসেছিল, সে হলো আমার নিমাই চাঁদ আর নিতাই চাঁদ। কীর্তনটাকে মানুষকে বোঝাতে চেয়েছিল, কীর্তন করলে শুধু আনন্দ নয়, আমাদের ভিতরে পরমানন্দের সৃষ্টি হয়। আর শুধু পরমানন্দ মানে কি জানেন? এই হরিবাসরে দেখবেন যারা প্রকৃত কীর্তন পেয়সী, যারা কীর্তনকে ভালোবাসেন, এই কীর্তন গাইতে গাইতে দেখবেন কীর্তনের এমন একটা শক্তি আছে, এমন একটা রস আছে, এত বড় ক্ষমতা আছে। কীর্তনটা যখন হৃদয়ঙ্গম হয়ে যায়, আপনা আপনি চোখ থেকে জল এসেছে। অনেক মানুষ আছে দেখবেন হরিবাসরে কেন নিজের বাড়িতে বসে কীর্তন গাইতে গাইতে দুটো নয়ন দিয়ে ধারা বয়ে যায়। আমার নিমাই চাঁদ বললেন, যেদিন ধারা বয় সেদিন সে বুঝতে পারে তার ধারা কোথা থেকে এসেছে, সে কোথায় ছিল, কোথায় এলো, কোথায়। একটা কথা আমি আপনাদের চরণে নিবেদন করি, যদি স্বর্গে যেতে হয় তবে বেঁচে থাকতে থাকতে স্বর্গে ঘুরে আসুন। প্রশ্ন। কারা কারা বেঁচে থাকতে থাকতে স্বর্গে যাবেন একটু হাত তুলুন। এর বাবা মানে কি? যদি না স্বর্গে নিয়ে যেতে পারি, কথা দিলাম এক্ষুনি আমি হরিণবাসর থেকে নেমে যাব মা কালীর দিব্যি। প্রশ্ন। সবাই যাবেন তো? 20,000 টাকা করে রেডি করুন, তাহলে এ শালা আবার জালি কারবার। কি স্বর্গে যাবেন? কথা দিলাম 20,000 টাকার মধ্যেই স্বর্গে চলে যাওয়া যায়। প্রশ্ন। এইবার আগে জানতে হবে স্বর্গটা কোথায়, সেই তবে তো নাকি স্বর্গটা আগে জানতে হবে তো কোন দিকে। স্বর্গ কোন দিকে মা? স্বর্গ কোনটা? এইটা স্বর্গ? নিতাই গৌর হরি বল। আপনাদের বোঝানো হয়েছে স্বর্গ মানে ওপরে, মর্ত মানে এটা, পাতাল মানে নিচে। কি বোঝানো হয়নি? এটা জাস্ট একটা লজিক। স্বর্গ মানে কিচ্ছু নয়, ফাঁকা। একটা কথা মাথায় রাখবেন, স্বর্গ, স্বর্গ কথাটার প্রকৃত অর্থ আমরা না বুঝেই চিৎকার করি। স্বর্গ দন্তের শয়বয় গয়রে, কথাটার মানে বুঝুন। স্বর্গ মানে কি? স্বর্গ স মানে নিজ, রগ রগ, তোমার এই রগ মানে কপাল। লজিকটা দেখুন। আপনারা যে স্বর্গের কথা ভাবছেন, আমি প্র্যাকটিক্যাল, আমি থিওরি প্র্যাকটিক্যাল রিসার্চ করে কথাগুলো বলি। কীরকম? স্বর্গ মানে স্বর্গ, তোমার নিজ রগ। চোখ বন্ধ করুন আর নিজের চোখটা বন্ধ করে এইখানে বসে ভাবতে থাকুন, আমি কোথা থেকে এসেছি। আমরা সবাই এসেছি শূন্য থেকে। তাই এইখানে বসে এই যে আমরা সবাই শূন্য থেকে এসেছি, এই যে আত্মতৃপ্তি পাওয়া, এসেছি শূন্য হতে। আবার কালের শেষে আমাদের কর্মের পরিণতি যখন হয়ে যাবে, শেষ পরিণতিতে আবার আস্তে আস্তে আমরা শূন্যে মিশে যাব। কি এই যে আমাদের দ্বিদল পদ্ম, খুব ভাইটাল একটা দামি পয়েন্ট, মন দিয়ে আমার কথাগুলো। এই জন্য আমি বললাম আমার কীর্তনটা শুনতে গেলে ধৈর্য ধরতে হবে।
একটু শুনে হই হই করে চলে গেলে কিচ্ছু হবে না। আমার টাকা ইনকাম করার ফল, আমি এসেছি টাকা ইনকাম করে নিয়ে চলে যাব। একদম কিন্তু যদি আপনারা কিছু নিতে পারেন তবে জানবো আমার পরিশ্রমটা সার্থক। আর আমি বেঈমানের টাকা হজম করতে চাই না। বল হরি এসেছি যখন আমি কিছু দিতে এসেছি, ভালো করে ভেবে দেখবেন। স্বর্গ কথাটা কোথায় জানেন? আমাদের যে হিউম্যান বডির মধ্যে ষটচক্র আছে, পায়খানার আড়াই অঙ্গুলি উপরে একটা চক্র আছে মূলাধার, যেখানে প্রস্রাব করি এখানে একটা চক্র আছে স্বাধিষ্ঠান, যেখানে নাভিকমল এখানে একটা চক্র আছে মণিপুর, যেখানে বক্ষস্থল এখানে একটা চক্র আছে অনাহত, যেখানে কণ্ঠস্থল এখানে একটা চক্র আছে বিশুদ্ধ, আর যেখানে আমার মায়েরা সিঁদুর পড়েছে মা, যেখানে আমার বাবা ঠাকুররা এখানে তিলক রচনা করে, তিলক 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 তিলক। কোথায় ছিলে, কোথায় এলে, কোথায় যাবে, এই কথাটা যেখানে ভাবা হয় সেটাকে বলা হয় আজ্ঞা চক্র। এই কীর্তনটা আর বর্তমান দিনে হয় না। অনেক কীর্তনিয়ার কাছে জিজ্ঞাসা করবেন, বাবা ষটচক্রটা একটু ব্যাখ্যা করো, কি করবো দাঁত বাবা? কবাডি পড়ে যাবে। সে জানে তো আমি ভক্ত প্রহ্লাদের পালা জানি, হ্যাঁ, যবন হরিদাসের গল্প জানি, রাধাকৃষ্ণ কোথায় প্রেম করেছিল, বট গাছের তলায় না কদম গাছের তলায়, ওটা জানি, কিন্তু এই তলার খবর কেউ রাখি না। একদম ভালো করে ভেবে দেখবেন, খুব দামি একটা পয়েন্ট। এটা যদি না জানেন সারা জীবন হরিনাম করে কোনো ফল মিলবে না। প্রশ্ন আজকের এই 34 বছরের কীর্তন জগতে এসে আমি 100% শিওর মানুষকে এই তত্ত্বগুলো বোঝানো হয়নি বলে আজ মানুষ অন্ধ। সব থেকে বড় কথা, আজকের যুব সমাজকে পঙ্গু করা হয়েছে। একদম আবেগের গল্প করে স্বর্গের ঠিকানা দিয়ে মানুষকে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। একদম ঠিক আমাদের হিউম্যান বডির মধ্যে এই যে ষটচক্র, আমি ব্যাখ্যা করে যাব, পরে আসবো ডিটেলসে, এটা পরে আসবো। কোথায় কি আছে কি পরিস্থিতি অবশ্যই শুনিয়ে যাব। আপনারা ভগবান খুঁজছেন তো, আমি স্বর্গেও নিয়ে যাব, আর হরিবাসরে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম আমি ভগবান পাইয়ে দিয়ে যাব। নিতাই গৌর ব্রহ্মদে হরি হরি বল হরি হরি বল। এতদিন আপনারা ভগবান খুঁজছেন, আমি কথা দিলাম হরিবাসরে দাঁড়িয়ে ভগবানের দিব্যি কি বলছেন? আপনাদের ভগবান আমি পাইয়ে দিয়ে যাব। এত বড় কথা বলে গেলাম, শুধু শেষ পর্যন্ত শোনার বিষয়। আজকের হরিবাসরে দেখবেন ভক্তমণ্ডলী, আমার বাবা মায়েরা, আমার নিমাই চাঁদ শিখিয়ে দিয়ে গিয়েছিল, নো দাই সেট, আগে চেনো তোমাকে, এই তো স্বরগ, আস্তে, স মানে নিজ, রগ মানে কপাল। তোমার এই কপালের মধ্যে তোমার যে আত্মতৃপ্তি, যত বেশি চোখ বন্ধ করে আপনি নিজের কথা ভাববেন, আত্মস্থ হবেন, আস্তে আস্তে যে তৃপ্তি পাওয়া যায়, এই স্যাটিসফ্যাকশন ইজ হেভেন, স্যাটিসফ্যাকশন ইজ প্যারাডাইস। একজন বিদেশি কবি, আসতে, একজন বিদেশি কবি, নাম তার শেক্সপিয়র। শেক্সপিয়র একটা দামি কথা বললেন, আত্মতৃপ্তির আর এক নাম স্বর্গ। স্বর্গ মানে মরে গেলে নয়, তোমার এইখানে আত্মতৃপ্তিটা পাওয়া যায়। কি বোঝা গেল একটু? মর্ত, মর্ত মানে কি? মরতে এসেছো এই পৃথিবীতে, তুমি এসেছো মরতে। রাজা হই, মহারাজ হই, চোর হই, ডাকাত হই, কি বাবা বলুন, সিটিংবাজ হই আর সাধু হই, যে হই না কেন, এখানে আমরা মরতে এসেছি। মারত ধাম পাতাল, কথাটার মধ্যে কত বড় যুক্তি আছে, লজিক আছে দেখুন। পাতাল, পাতাল, পাতল, পাতাল, তোমার পায়ের তলা ওটাই পাতাল। এটা জাস্ট একটা লজিক, কিন্তু এটা স্বর্গমর্ত পাতাল নয়। স্বর্গটা কোথায়? একটু আগে যে বলছিলাম, এবার মিলিয়ে নেবেন। স্বর্গ কোনটা জানো মা? হরিদ্বারের পর থেকে হিমালয়ের চূড়াটা স্বর্গ। বেদের যুগ থেকে আজও আমাদের গ্রন্থগুলো ভালো করে পর্যালোচনা করুন, ভালো করে সেইখানে দাঁড়িয়ে বিচার করবেন, তবেই আমার কথার মানে বুঝবেন। এই কথাটা বলেছিলাম বলে একজন, আস্তে, একজন ইস্কনের বাবাজি বলছে তুমি ধর্মগ্রন্থকে বিকৃত করছে। আমাকে ফোনে বলেছে, আমি একটা কথা বলেছিলাম, বাবা মরদ থাকে তুমি আমার সামনে এসো না। ওই কোথায় ফোনে হ্যালো হ্যালো, হ্যাঁ সিটিংবাজ, হ্যান ত্যান, তোদের মতো কীর্তনিয়ার মুখ দেখা পাপ। অবশ্যই মুখ দেখা পাপ, কারণ আমরা বাইরে চলবো মানে মুখ দেখা পাপ হবে না। তোমাদের যে গ্রন্থগুলোর যথাযথ ব্যাখ্যা আমরা না করিয়ে তোমাদের মনের মতো ব্যাখ্যা করে যাচ্ছে, তোমাদের ইচ্ছা মতো। স্বর্গ মরে গেলে ফালতু কথা। কোনো বাবা মাকে মৃত্যুর পরে স্বর্গে পাঠানো যায় না, যেটা আজও আছে। বলুন, পাড়ায় যদি কেউ একজন মরে যায়, এই দুটো বুড়ি মরেছে মানে ওদের খবর হয়েছে, ওদের ছেলেপুলেদের খুব খবর। বলুন, স্বর্গে যদি যান, আমি একটা কথা বলে রাখি, আস্তে, বেঁচে থাকতে থাকতে ঘুরে আসবেন। কোনটা বললাম? আস্তে, হরিদ্বারের পর থেকে হিমালয়ের চূড়াটার নাম স্বর্গ। মর্ত কোনটা?
তারপরে যতগুলো ল্যান্ড বা ভূমি আছে, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব, গুজরাট, আপনার আমাদের ওয়েস্ট বেঙ্গল, শুধু তাই নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ডিস্ট্রিক্টগুলো আছে, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, আস্তে আস্তে যতগুলো ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট আছে, আমাদের স্টেটে যতগুলো ডিস্ট্রিক্ট আছে, সব ডিস্ট্রিক্টগুলো কিন্তু মর্তের মধ্যে পড়ে। পাতাল কোনটা? রামায়ণ পড়েছেন যারা, আস্তে, রামায়ণের কাল শেষ করে এখন বর্তমানে মহাভারতের কাল চলছে, ঠিক তো নাকি? এটা কোন মাস? কার্তিক মাস। আমায়েরা, আপনারা জানেন পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ খাদ্য হলো অন্ন খাদ্য। পৃথিবীর সব থেকে বড় বাদ্য মৃদঙ্গ বাদ্য। পৃথিবীর সব থেকে দামি ঘাস দুর্বা ঘাস। পৃথিবীর সব থেকে দামি মাস কার্তিক মাস। এই পৃথিবীতে আমরা মানুষ রূপে জন্মেছি, সব থেকে ভালো করে ভেবে দেখবেন, আমাদের সব থেকে শ্রেষ্ঠ মাস হলো কার্তিক মাস। এই কার্তিক মাসে দেখবেন পাড়ায় পাড়ায় মহাভারত পড়া হচ্ছে, হচ্ছে তো? মহাভারত শুনতেও জানতো? শুধু ওই বসে বসে, এই তোদের বাড়ি এলাম, কই মুড়ি দিলিনি, চানাচুর, হারে এত কম কেন, কোন দোকান থেকে, কি বিচ্ছিরি। আচ্ছা, মানুষ এই করে ফ্যান ফ্যান ফ্যান। হ্যাঁ, আর কালকের ঘুগনি করেছিলি, ও কোন দোকানের কড়াই রে, পোকা লেগে ভর্তি হয়ে আছে, ওইসব কেন দিচ্ছিস? ওই ঘুগনির গল্প, কড়াইয়ের গল্প, চায়ের গল্প, মটরের গল্প না করে মহাভারতের গল্পটা ভালো করে ভালো করে শুনবেন, আর আমার কথা মিলিয়ে নেবেন। আমি বাস্তববাদী কীর্তনিয়া, কোনো আজগুবি বললাম? যে গুরুদাসকে 4 বছর আগে দেখেছেন, মানে করোনার আগে যেটা দেখেছেন, করোনার সময় গুরুদাস হরিব, সে গুরুদাস মরে গেছে। এখন বর্তমানে যে গুরুদাসের কথা আপনারা ভাবছেন, যে যাকে আপনারা সামনে দেখছেন, ভাববেন আস্তে। আমি বাস্তববাদী কীর্তনিয়া, থিওরি প্র্যাকটিক্যাল রিসার্চ করে কথাগুলো বলি। আমি নিজে প্র্যাকটিক্যাল দেখে তবে মানুষকে বোঝাই। এই যে ভগবানটা কি এবং স্বর্গ মর্ত পাতাল কোনটা, আমি প্র্যাকটিক্যাল শাস্ত্র পড়ে তবে কথাগুলো বলছি, ভেবে দেখবেন। স্বর্গ কোনটা? পাহাড় অঞ্চলটা। মর্ত কোনটা? তারপরেরটা। পাতাল কোনটা? মিলিয়ে নেবেন। 4টে সাব ডিভিশন মিলে আমাদের পাতাল। এখানে যারা একটু এডুকেটেড আমার বন্ধুরা, বাবারা বসে আছেন, আমার মায়েদের সংখ্যা বেশি, বাবাদের সংখ্যা একটু কম, তবুও বলি, 4টে সাব ডিভিশন মিলে যে ভূখণ্ডটা, সেটাই হলো পাতাল। কোনটা কোনটা? বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার আর কাকদ্বীপ। 4টে যে ভূখণ্ড, সোজা এক কথায় কলকাতার পরে যেটা বর্তমান নাম ভাঙড়, ওর আগে নাম ছিল খাকসরা। খাকসরার পর থেকে এই যে ভূখণ্ডটা আমরা পাই, দেখতে পাচ্ছি আছে, এই ভূখণ্ডটার নাম হলো পাতাল। যদি বলেন বাবা প্রমাণ, মিলিয়ে নিন। এই পাতালের রাজা ছিল ময়দানব। ময়দানবটাকে মন্দোদরীর বাবা, রাবণ রাজার শ্বশুর। কি ঠিক তো বাবা? রাবণ রাজার শ্বশুরের নাম হলো ময়দানব। ওর বাড়ি কোথায় জানেন? পাতালে। পাতাল মানে পাতালে নয়, আস্তে। কোন পাতাল? মিলিয়ে নিন। দক্ষিণ বারাসাত স্টেশনের পরে একটা স্টেশন আছে যার নাম বহরু স্টেশন, ঠিক তো? বহরু থেকে পূব দিকে 1 কিলোমিটার যান, একদম মেপে 1 কিলোমিটার যাবেন, ওখানে আজও একটা জায়গা আছে যার নাম ময়দা কালীবাড়ি। কি অনেকের আত্মীয় থাকলে থাকতে পারে, চলে যাবেন ওইখানে, গিয়ে দেখবেন আজও সেই ময়দানবের যে সাধনার ক্ষেত্র, সেই যে মা ভৈরবী যোগেশ্বরীকে পাতাল হতে উনি সিদ্ধতার প্রকাশ ঘটিয়েছিল, সিদ্ধ লাভ করেছিল, মা ভৈরবী যোগেশ্বরীর মূর্তি আছে, যেখানে বসে সাধনা করে সিদ্ধি লাভ করেছিল ময়দানব। কি আমার কথা বাবা? রামায়ণ পড়ুন আর মিলিয়ে নিন, তাহলে পাতালের রাজা ছিল ময়দানব। আরো মিলিয়ে নিন আস্তে। পাতালে বসে তপস্যা করত কে? কপিল মুনি, ঠিক তো? কপিল মুনি তপস্যা করত। কপিল মুনিটা কে? বাবার নাম হলো কর্দম, মায়ের নাম দেবাহুতি। এই দুজনের মিলনে একটা সাধক ছেলের জন্ম হলো। উনি সাধনা করতেন পাতালে বসে। বোঝা গেল পাতালটা কোন দিকে? পাতাল মানে মাটির তলায় নয়,
এটা আমাদের মতো হ্যাঁ কিছু ধান্দাবাজ লোকেরা পাতাল বলে। এটা জাস্ট লজিক ব্যাপার আছে, যুক্তি আছে, আর্গুমেন্ট আছে। কিন্তু লিগ্যাল আপনি দেখুন, শাস্ত্র পড়ে জানতে পারবেন ওইটাই হলো পাতাল। পাতালে বসে তপস্যা করেছে কে? কারা কারা গেছেন মায়েরা? সাগরে কারা কারা দেখি একটু আর রেসপন্স হবে কি? বাহ, ও বাবা, ব্যাস ব্যাস ব্যাস, হরে কৃষ্ণ। যারা পাতালে গেছেন দেখেছেন পাতালে বসে একটা মুনি তপস্যা, ওর নাম কি? কপিল মুনি। ওর পেছনে একটা ঘোড়া আছে না? ঘোড়াটা কার? কারেক্ট, সগর রাজা। সগর রাজার 60,000 ছেলে ছিল। সগর রাজা একটা যজ্ঞ করেছিল, অশ্বমেধ যজ্ঞ। এই 60,000 ছেলেদেরকে নিয়ে রাজা যজ্ঞ করে ত্রিলোক জয় করতে চাইল। ত্রিলোক মানে কি? স্বর্গমর্ত পাতাল, মানে সমুদ্র হিমাচল। ওই স্বর্গ নয়, এই মর্ত নয়, পাতাল নয়, স্বর্গমর্ত মানে ত্রিলোক জয় করতে চাই। এইবার মজাটা দেখুন, সেদিন যখন বহরুর কাছে আসলো রাত্রে, মিলিয়ে নেবেন আমার কথাটা, শাস্ত্রভিত্তিক কথা বললে বুঝতে পারবেন না, একটু মন দেবেন। বহরুর কাছে যখন রাত্রে এসে দাঁড়ালো, পাতালে স্বর্গ জয় হয়েছে, মর্ত জয় হয়ে গেছে, পাতালে যখন বহরুর কাছে, আজও জায়গাটার নাম ক্ষেত্রতলা। বহরু স্টেশন থেকে পশ্চিমে আসবে, ওখানে আজও একটা জায়গা আছে ক্ষেত্রতলা। ওখানে রাত্রে এসে যখন ওই ক্ষেত্রে ওরা ঘুমানোর জন্য ব্যতিব্যস্ত, সেই ফাঁকে দেবরাজ ইন্দ্র দেখলো যেন তেন প্রকারেণ এর একটা বিধি ব্যবস্থা করতে হবে। বিধিটা কি আছে? বিধিটা হলো একে যেন এই বাচ্চাগুলো তথা এই যে ঔদ্ধত্য আচরণ, এদেরকে বিনাশ করতে হবে। চালাকির দ্বারা একটা মহৎ কাজ করলো। ওই রাতে মায়াবী রূপ ধারণ করে ঘোড়াটা নিয়ে কপিল মুনির পিছনে। কি শাস্ত্র মিলছে তো? কি বাবা, শাস্ত্র মিলছে? এইবার ভাববেন, যখন বেঁধে দিয়ে আসলো, সকালবেলা 60,000 ছেলে ঘুম থেকে উঠে দেখলো কোথায়, খোঁজ খোঁজ। তারপর সোজা চলে গেল, খুঁজতে 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 সোজা চলে গেল কোথায়? একেবারে পাতালের শেষ প্রান্তে, যেখানে বসেছিল কপিল মুনি। আর ঘোড়াটা যখন পিছনে বাঁধা, দেখলো সর্বনাশ, এর গায়ে মাংস নেই, এত বড় ক্ষমতা। মার 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 মার। যখন মার মার করলো তখনও ধ্যান ভাঙলো না। এবার যখন সবাই মিলে তাদের অস্ত্র শস্ত্র নিয়ে আঘাত করতে যাবে, হঠাৎ কপিল মুনি দেখলো এতক্ষণ তোরা আজে বাজে গালাগাল করেছিস, দুঃখ নেই। মারার কথা মুখে এনেছিলি, দুঃখ নেই। এখন যে আঘাত করার জন্য তোরা তৈরি, শোন, আমি তোদের অভিশাপ দিলাম, তোরা ভস্মীভূত হয়ে যা। 60,000 ছেলে হরিবোল, যেই হরিবোল হয়ে গেল, এইবার মজাটা কোথায় বেঁধে গেল? খবরটা ফোন করে জানালো সগরের কাছে। মায়েরা, তখন ফোন ছিল না, ফোন তো অনেক পরে। ফোনটা কোথায়? ভালো করে ভেবে দেখবেন, কোন সন্তানের যদি বিপদ হয় তবে বাবার অন্তর কেঁদে বলে দেয় কিছু একটা হয়েছে। কোন সন্তানের যদি বিপদ হয় তবে মা বুঝতে পারে ছেলেটার কিছু একটা হচ্ছে। এর থেকে বড় ফোন আর নেই। আস্তে, এইবার মজাটা কোথায়? খবর যখন পেল সগর রাজার ৬০ সহস্র সন্তান শেষ, দল বেঁধে সগর রাজা তাড়াতাড়ি চলে গেল কোথায়? কপিল মুনির কাছে। কৃতাঞ্জলি পুটে গললোক নিকৃত বাসে বললেন, আমার ছেলেদেরকে মুক্তির রাস্তা করে দিন। আমি জানি অন্যায় করেছি, আমি জানি অপরাধ করেছি, আপনি মুক্তির বলে মুক্তি একটা আছে। কোথায়? ব্রহ্মার কমণ্ডলুতে আছে গঙ্গা, আর সেই গঙ্গা আছে স্বর্গে। সেই স্বর্গ থেকে তুমি গঙ্গাটাকে নিয়ে যদি আসতে পারো, এই তোমার এই যে সন্তানগুলো যেখানে ভস্মীভূত হয়েছে, ওইখানে যেদিন নিয়ে আসতে পারবে, সেদিন তোমার ছেলেরা মুক্তি পাবে। শুধু তোমার ছেলে নয়, পৃথিবীর সব মানুষ। জানো বাবা, এমনি বলার পরে সগর রাজা চলে যাবে, হঠাৎ বলল, দাঁড়াও,
সাধনাটা অত নিছক হ্যাঁ ব্যাপার নয়, একটু বোঝার আছে। যদি তুমি না পারো তোমার বংশের কেউ না কেউ যেন সাধনা করে, এটা বলে যেও। এইভাবে বংশ পরম্পরা সাধনা করে যেদিন সিদ্ধি লাভ করবে সেদিন তুমি ওই গঙ্গাকে নিয়ে আসতে পারবে। রামায়ণে পুরাণের এই গল্পটা অনেকটা কাল্পনিক গল্পের ভিতর হলেও আমাদের একটা বড় শিক্ষা দেয়। রাগ করবেন না, এটা কাল্পনিক গল্প কিন্তু আমাদের একটা বড় তত্ত্ব শেখায়। কীরকম? সগর রাজার ছেলে আছে, সগর সাধনা করে পারেনি, সগরের পুত্র অসমঞ্জ সাধনা করে পারেনি, অসমঞ্জের ছেলে অংশুমান পারেনি, অংশুমানের ছেলে দিলীপ পারেনি, দিলীপের ছেলে ভগীরথ মা গঙ্গাকে নিয়ে এসেছে। গঙ্গা ছিল কোথায়? স্বর্গে। এইবার ভাবুন, বর্তমান দিনের ইয়াং জেনারেশন তথা আমার বন্ধুরা, আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করেছি গঙ্গার উৎপত্তি স্থল কোন দিকে? হিমালয়ের কি? হিমালয়ের পাদদেশে তো। তাহলে হিমালয়টা কোন দিকে? উত্তরে। তাহলে স্বর্গটা কোন দিকে? উত্তরে হলো। 20,000 টাকা কেন চেয়েছিলাম জানো? বুঝার ব্যাপার। আমি নেব না গো মা, কি হবে, টাকার বোঝা হয়ে গেছে। মা কালীর দিব্যি, বিশ্বাস করুন বয়ে নিয়ে যেতে পারি কিন্তু দিন দিন ঘুম চলে যাচ্ছে। মা কালী দিব্যি, মা গো এই ঝেড়ে ঝেড়ে এত টাকা জমিয়েছি বলে বোঝাতে পারবো না। সব থেকে কম টাকা নিই, অথচ এত টাকা কি করে হলো বুঝতে পারি। 3 বিঘে জায়গা কিনেছি মা কালীর দিব্যি, একটা দোতলা ছোট মতো ঘর বানিয়েছি, পাথর বসছে, আর যে কটা টাকা আছে ব্যাংকে ও কটা আমার বউ বারণ করেছে আর করবো। রাগ করবেন না, অনেক ঝাড়া ঝেড়েছি। বুঝার ব্যাপার বাবা। কি প্রশ্ন, আমি তো অনেক টাকা ইনকাম করলাম, আপনাদের কি হলো? প্রশ্ন। এই জন্য টাকা কটার হিসেব আমি এখানে দিয়ে যাব। জানি না কতক্ষণ থাকতে পারবো, কারণ এরপরে একটা দলও আছে। কারণ আমি আবার 3 ঘন্টা আমার মন পোষায় না, জানেন ব্যায়াম আমার এই জায়গায়। ওই জন্য অনেক আসরে কীর্তনিয়ারা বলে এই না বলো মা, যদি 12টা পর্যন্ত গাই অসুবিধা আছে? অসুবিধা নেই তো, কিন্তু লাঠির বাড়ি মেরে আমার ফাটাবে। আমার পরে যিনি আছে, হ্যাঁ রে তুই ইনকাম করতে এসেছিস, আমি ইনকাম করতে এসেছি। কি না মা, হবে না মা, টাইমে উনি আসলে আমি ফুটুস করে ফেলে রেখে চলে যাও। এসেছি যখন কিছু দিয়ে যাই, শুনে নিন বাস্তব তত্ত্ব। কীর্তনটা কোনো বুজরুকি নয়, কীর্তন কোনো আজগুবি গল্প নয়, কীর্তনটা অবাস্তব কিছু নয়। আমার নিমাই চাঁদ ভালো করে ভেবে দেখবেন, তিনি ছিলেন বাস্তববাদী। সব থেকে বড় কথা, তিনি ছিলেন শিক্ষিত। প্রকৃত যারা শিক্ষিত হয় তারা কোনোদিন সমাজকে ঠকায় না, প্রকৃত যারা শিক্ষিত হয়। আরে অনেকে আছে শিক্ষার নাম করে কয়লা চুরি, না বলা ভুল হচ্ছে, আগুন হয়ে গেছে পৃথিবী, না বলবো না, ভরি বল কি তাই না? চারদিকে যা কীর্তি কেলেঙ্কারি হচ্ছে, খুব ভয় লাগে জানো মা, কোথায় কোন দিন কার না বাবা বলা ঠিক নয়। কি বাবা, চুরি করে দেশটা শেষ হয়ে গেল, চোর ডাকাতে যে দেশ ভরা সে দেশ মোদের বসুন্ধরা, তাহার মাঝে লুকিয়ে আছে কালো বাজারি ঘেরা, রাজনীতিতে তৈরি মোদের দুর্নীতিতে ভরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, লজ্জা করে বলতে এ দেশ আমার জন্মভূমি। ভাইয়ে ভাইয়ে দলাদলি, চোর পুলিশে কোলাকুলি, সন্দেহ হলে সব নেতারা মদের ঢোলাঢুলি, সকাল হলে ঝান্ডা কাঁধে জনসেবার বলি। পায়খানা হয়নি, আমি আছি, ঘর আমি দেব, লোন সব দেব, সকাল হলে ঝান্ডা কাঁধে জনসেবার বলি, জনসেবার বলি ওরা গরিবের মারে ছুরি, লজ্জা করে বলতে এ দেশ আমার জন্য। ভাইয়ে মায়ে এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, মাগো এই দেশেতে জন্ম যেন চীনে গিয়ে। ভারতবর্ষে মরার ইচ্ছা নেই, চীনে মরব। বলুন না কোন না বলা ভুল হয়েছে বাবা, ক্ষমা করবেন, হরে কৃষ্ণ। আমরা কারা? শিক্ষা আজকের মানুষকে ভেবে দেখুন স্বার্থপর বানিয়েছে, কিন্তু সেই শিক্ষায় শিক্ষিত হও। নেতাজির দিকে তাকান, ভালো করে যদি আমরা ভেবে দেখি,
নেতাজি তখনকার দিনে আইসিএস পরীক্ষায় 4র্থ স্থানাধিকারী। যারা পড়াশোনা করে নিশ্চয়ই জানবেন, জিকেতে দেখুন আছে, সেখানে প্রমাণ আছে তখনকার দিনে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে, তখনকার দিনে ওই দুর্দিনে যেখানে শিক্ষা বড় অসহায়, যেখানে কোনো মানুষ লেখাপড়া শিখতে পেত না, খাদ্যাভাব, কি বলুন না, আমার বাবারা এখানে যারা বসে আছেন, যারা মায়েরা বসে আছেন, কি মা পড়াশোনা হয়েছে? কোথায় বাবু, বাবা পরের বাড়ি ফ্যান চেয়ে খেয়ে দিন কেটেছে। কি মা বলুন না, কি কষ্টের দিনগুলো পার করে আজকে এসেছেন। আজ থেকে 30 বছর আগেকার কথা ভাবুন, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 300 বছর আগে, 500 বছর আগে কি ছিল? কি আমার সেই নেতাজি সেই নেতাজি লেখাপড়া শিখে দেখেছিল যে আমি যে শিক্ষা অর্জন করেছি, শিখে লাভ কি? যে শিক্ষা মানব কল্যাণে যদি না কাজে লাগে তাহলে শিক্ষা মূল্যহীন। প্রথম যেদিন আমি এসেছিনু ভবে, কেঁদেছিনু আমি কত, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিব আমি, কাঁদিবে ভুবন। লেখাপড়া শিখলেই হবে না, এমন একটা মানব জীবন তৈরি করো, মৃত্যুর পরে যেন সবাই তোমার জন্য কাঁদে। তাই তো ছেলেটা দেখেছে, না চাকরি না সংসার, তাকে সংসার বানানো হয়েছে। যাক, ওসব গল্প বললে আবার অনেক বেড়ে যাবে। কিন্তু ভেবে দেখবেন, সেখানে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, যারা সমাজটাকে শেষ করছে তাদের জন্য আমার এই প্রতিবাদ। গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বেশ বাবা, বেশ। একটা ভালো বউ পেতো নাকি? ছেলেপুলে নিয়ে আনন্দ করতে পারতো না? একটা ভালো চাকরি পেতো না? সব পেত। আমার নিমাই চাঁদের দিকে তাকান, তখনকার দিনে পণ্ডিত না, পণ্ডিত বলা ভুল, মহাপণ্ডিত। কি কেমন পণ্ডিত ছিল ভালো করে যদি আমরা ভেবে দেখি, টোলের পণ্ডিত। টোল কাকে বলে জানেন? আস্তে, ছোট ছোট বাচ্চাদের আমরা স্কুলে পাঠাই। কোন স্কুলে? প্রাইমারি পাশ করলে কোন স্কুলে যায়? হাই স্কুল পাশ করলে কোথায় যায়? কলেজ পাশ করলে কোথায় যায়? ইউনিভার্সিটি। কি তাই না মা? ভেবে দেখবেন, একটা ছেলে স্টেপ বাই স্টেপ পড়াশোনা করতে করতে ইউনিভার্সিটি যায়। তখনকার দিনে ইউনিভার্সিটি বলে কোনো কথা ছিল না, তখন ওটাকে বলা হতো টোল। আজকের যেটা ইউনিভার্সিটি, সেদিনে ছিল সেটা টোল। খুব ঠান্ডা মাথায় আপনারা বিবেচনা করে দেখবেন, আমার নিমাই ছিল টোলের পণ্ডিত। জানেন, ইউনিভার্সিটিতে যারা মাস্টারি করে ওদের বলা হয় প্রফেসর, আর মাস্টারদের যিনি কেন্দ্রভূমি কর্ণধার, তাকে বলা হয় প্রিন্সিপাল। আমার নিমাই চাঁদ তো প্রিন্সিপাল গো। একটা নয়, দুটো স্ত্রী। প্রথম বিবাহ হয়েছিল বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া, দেহান্ত হলো। দ্বিতীয় বিবাহ হলো বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা। বলুন না, দুটো বউ ছিল, রূপের কাঁদি নিয়ে ঘুরেছে। ঠান্ডা মাথায় ভেবে দেখুন, ঘরে ছিল একটা দেবীর মতো প্রতিমা মা। ওই যে সচি ঠাকুরানী, সুখ চায়নি, নিজের কথা ভাবেনি, মানুষের কথা একটা ভেবেছিল। এই মানুষগুলোকে যদি আমি ফিরিয়ে আনতে পারি, ওদের ভিতরে যদি মানবিকতা বোধ তৈরি হয়, ওদের ভিতরে যদি মনুষ্যত্ব তৈরি হয়, তবেই তো আমার জীবন ধন্য। মরে তো যাব, মরার আগে আমি চাই প্রত্যেকটা মানুষ সুখে থাক, ভালো থাক, শান্তিতে থাক। নিমাই চাঁদ তাই কেঁদে কেঁদে দরজায় আমাদের প্রকৃত শিক্ষা দিয়ে গেল। যারা সমাজটাকে শোষণ করে দেয় ওদের বিরুদ্ধে প্রতিবাদ। বেশ বাবা। আজকের আমার নিমাই চাঁদ ওই ব্রাহ্মণ্যবাদীদের উপরে প্রতিবাদ করে বলল, যারা সমাজটাকে ভালোবাসে না তারা আবার কিসের ব্রহ্ম? ভেবে দেখবেন, তখনকার দিনে রাস্তাতে চলবে সেখানেও বিচার, তাই না? ও ছোট জাত, ও বড় জাত। ছায়া নিয়মে সেখানে দেখবে গঙ্গায় স্নান করে। নিমাই চাঁদ কেঁদে বলল, এ কেমন ব্রাহ্মণ তোমরা? আরো একটা বড় পরীক্ষা, ভালো করে ভেবে দেখবেন, যেদিন নিমাই চাঁদের বিয়ে হয়েছিল, কি গো মায়েরা, কি বাবা, বিয়ের দিনে একটা ভুল করেছিল আমার নিমাই। ভুলটা কোথায়? ব্রাহ্মণের আগে চণ্ডালের নেমন্তন্ন। আর এই চণ্ডালের নেমন্তন্ন করায় তার কি হয়েছিল জানেন? সমাজপতি ব্রাহ্মণরা দল বেঁধে এসে প্রতিবাদ করে বলল, তুমি তো জ্ঞানী, তুমি তো ব্রাহ্মণ, আমাদের অপমান কেন করলে? নিমাই চাঁদ প্রশ্ন করলো, কিসের অপমান? কিসের অপমান? এই ব্রাহ্মণের আগে চণ্ডালে নেমন্তন্ন। নিমাই চাঁদ বললেন, সে আবার কেমন? মানুষ তো সবাই কর্মগুণে এখানে যে যার কর্ম করছে। কি বলুন? কেউ যদি মাছ ধরে আমরা বলি তিওর, কেউ যদি নোংরা পরিষ্কার করে আমরা তাকে বলি মেথর, কেউ যদি জুতো সেলাই করে আমরা বলি মুচি, কেউ যদি
হাড়ি কলসি তৈরি করে তাকে আমরা বলি কুমোর, কেউ যদি লোহা পেটায় তাকে আমরা বলি কামার। কেউ কি ছোট? সমাজটাকে সুন্দর করার জন্য তো এখানে মানুষজন। তাহলে জাত কিসের? একটাই জাতি, মানুষ। তাই নিমাই চাঁদ অনেক কষ্ট করে, জানেন, মানুষের ভিতরে সেই শক্তিটা জাগ্রত করার জন্য, মানুষের ভিতরে চেতনা জাগ্রত করার জন্য চেয়েছিল ওই ব্রাহ্মণ্যবাদের চরম চক্রান্ত থেকে মুক্তি করে দিতে চাই। আর সেই চরম চক্রান্ত থেকে মুক্তি করার জন্য বললেন, ছেড়ে দাও, কোনো যাগ নয়, কোনো যজ্ঞ নয়, কোনো বলিদান নয়, একটাই মাত্র রাস্তা, আমার এই হরি নাম। বেস্ট অফ সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট অফ ফিলোসফার ইন দ্য ওয়ার্ল্ড। ভালো করে ভেবে দেখবেন, সব থেকে বড় দার্শনিক যদি থেকে থাকে আমার নিমাই। বেস্ট অফ ডক্টর ইন দ্য ওয়ার্ল্ড, সব থেকে বড় ডাক্তার যদি থেকে থাকে আমার নিমাই। আমাদের জন্য এমন একটা ওষুধ আবিষ্কার করে দিয়ে গেল, যে ওষুধটা খেলে জানেন আমরা বড় শান্তি পাই, তৃপ্তি পাই। 500 বছর আগে শুধু আমার নিমাই নয়, বড় বড় 5 জন বাঘা ডাক্তার এক জায়গায় জুটেছিল নিমাইকে ধরে। কি বলুন? একটা মেডিকেল ক্যাম্প করে বললো একটা ওষুধ আবিষ্কার করব, এই সমাজপতিদের চক্রান্তের হাত থেকে রেহাই তথা মানব জাতিকে মুক্তির একটা রাস্তার একটা ঔষধ। একটা মেডিকেল ক্যাম্প বসে গেল। কোথায়? 5টা বড় বড় ডাক্তার এলো, নিমাই, নিতাই, অদ্বৈত, গদাধর আর অবশেষে একটা, যে বাড়িতে মেডিকেল ক্যাম্পটা হলো সেই মেডিকেল ক্যাম্পের জায়গাটা শ্রীবাস। কি? শ্রীবাস অঙ্গন।